একটা রাজনৈতিক দল এবং তারা যে সরকার পশ্চিমবঙ্গে তৈরি করেছে সেটা কোনোদিনই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়ে উঠতে পারেনি। পশ্চিমবঙ্গের যত নিয়োগ হয়েছে সমস্ত নিয়োগ আতশকাচের নিচে। মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর, সিএমওর যে গ্রুপ ডি কর্মচারী, তারাও পর্যন্ত রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন, তাদের অবস্থান করেছে, তারা তালিকা প্রকাশ করতে বলেছেন। মাদ্রাসা শিক্ষক নিয়োগ, সেখানে কোনো তালিকাই নেই। যারা পরীক্ষা দিয়েছিলেন তারা দিনের পর দিন যাওয়ার পরে সেখান থেকে কার্যরতদের ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে। কিভাবে এই নিয়োগ হয়েছে সেটা কারোর জানা নেই। এই পরিস্থিতির মধ্যে আজকে পশ্চিমবঙ্গ চলছে। একদিকে প্রায় 27,000 শিক্ষকের চাকরি চলে গেছে, তার মধ্যে 18,000-এর কিছু বেশি আছেন যারা সকলেরই জানা, যারা মেধার ভিত্তিতে নিয়োগ পেয়েছিলেন, তাদের পরিবারের সর্বনাশ নেমে এসেছে। মহামান্য উচ্চ আদালতের যে নির্দেশ, সেই নির্দেশে তারা ডিসেম্বর মাস পর্যন্ত মাইনে যেতে পারেনি, কিন্তু তাদের কোনো সমস্যার সমাধান হয়নি। তারা তাদের চাকরি ফিরে পাবেন কিনা এটা এখনো নিশ্চিত করতে পারেননি। যেটা পারেন তৃণমূল কংগ্রেস, কিন্তু শুধুমাত্র দুর্নীতিকে ঢাকবার জন্য তারা আজকে এই ব্যবস্থা তৈরি করে রেখেছেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন বনসহায়ক তিনি তদন্ত করবেন, ব্যাপক দুর্নীতির তিনি সেখানে সন্ধান পেয়েছেন। বেশ কয়েক বছর অতিক্রান্ত হয়ে গেল, বনসহায়কের তদন্ত আজ পর্যন্ত কেউ তার ফল কোনো দেখতে পেল না। সরকারি নিয়োগ হয়েছে, তার নিয়োগ সার্ভিস একদম দক্ষিণ দমদম থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে আজকে সেখানে নিয়োগকে সংগঠিত করা হয়েছিল সেটা সম্পূর্ণ দুর্নীতির মোড়কে মোড়া আছে। তদন্ত চলছে, তদন্তের গতি স্লথ, এর জন্য মানুষ ক্ষুব্ধ। আমরাও এর জন্য চিন্তা করছি যে কি করে এটা থেকে বেরিয়ে আসা যায়। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে দুর্নীতি করতে পাহাড়ের প্রান্তিক মানুষকে পর্যন্ত, তাদের ওখানে শিক্ষিত যুবক যুবতী যাদের মেধা আছে তাদের পর্যন্ত প্রতারিত করেছে শুধুমাত্র অর্থের কারণে। এই দুর্নীতির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষ একটাই পথ বেছে নিয়েছেন, সেটা হলো তৃণমূল কংগ্রেসের বিসর্জন। মুর্শিদাবাদে যে পরিস্থিতি তৈরি হয়েছে, কেন্দ্রীয় মহিলা কমিশন, মানবাধিকার কমিশন সেখানে পৌঁছেছে। দীর্ঘদিন পরে রাজ্যপালকে মানুষ দেখতে পেয়েছেন, যে রাজ্যপালও সেখানে গেছেন। যদিও রাজ্যপালের গতিবিধি নিয়ে আমাদের কিছু বলার নেই, কিন্তু এটা অন্তত আজকের দৃশ্যমানতায় আছে যে পুলিশ কার্যত যেখানে নিয়ে যাওয়া রাজ্যপালের প্রয়োজন, যেখানে নিরন্ন মানুষ, সর্বহারা মানুষ আজকে সর্বশান্ত হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, যেখানে মহিলারা নিজেদের সম্ভ্রম রক্ষা করবার জন্য বিএসএফ কে গুলি চালাতে বলছেন তাদের উপরে, যেখানে শিক্ষকের সমস্ত কিছু চলে গেছে, আক্রান্ত হয়ে গেছে, আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তাদের সঙ্গে রাজ্যপালকে দেখা করতে দেওয়া যাচ্ছে না। যারা আছেন এখন 400টা পরিবার যারা মালদার মকদমপুরের রিলিফ ক্যাম্পে যারা আছেন, তারাও উপযুক্ত ত্রাণ তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য পুলিশ সেখানে বাধা তৈরি করে দিচ্ছে। মানুষ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে চলে যাচ্ছে, জলে বিষ মেশানো হচ্ছে বলে মানুষের আশঙ্কা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন, যেভাবে উনি বলে থাকেন যে বিএসএফ আক্রমণ করেছে, বিএসএফ বাইরে থেকে লোক নিয়ে এসেছে, বিএসএফ টাকা দিয়ে পাথর ছুঁড়িয়েছে, আর সেই মুখ্যমন্ত্রীর পুলিশ, যিনি নিজে পুলিশ মন্ত্রী, তার পুলিশ যাদের গ্রেফতার করেছে, প্রেস কনফারেন্স করে যাদের দেখাচ্ছে, তারা প্রত্যেকেই স্থানীয় বাসিন্দা। মুখ্যমন্ত্রী বারবার একটা শব্দ ব্যবহার করছেন, দাঙ্গা বন্ধ করো। দাঙ্গা মানে কি? পশ্চিমবঙ্গে দাঙ্গা শব্দ বারবার কেন ব্যবহৃত হচ্ছে? দাঙ্গার অর্থ হলো দুটো সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ, আর এখানে হচ্ছে যেখানে হিন্দু মাইনরিটি আছে, যেখানে হিন্দুরা সংখ্যালঘিষ্ঠ, সেগুলো সম্পূর্ণভাবে সেই জেলাগুলোকে হিন্দু শূন্য করে দেওয়ার একটা আন্তর্জাতিক চক্রান্ত, এবং দীর্ঘদিন ধরে এটা চলছে। আমরা দলের পক্ষ থেকে বারবার প্রশ্ন তুলেছি, আমরা দলের পক্ষ থেকে বারবার সতর্ক করেছি পশ্চিমবঙ্গবাসীকে
এই রাজ্য সরকারকে, পুলিশের বিভিন্ন আধিকারিককে আমরা জানিয়েছি যে 7 বছর আগে থেকে পশ্চিমবঙ্গে গান চলছে, এগিয়ে চলো, এগিয়ে চলো, ঝাঁপিয়ে পড়ো, বাংলাদেশে ঝাঁপিয়ে পড়ো, শেখ হাসিনার গলায় দড়ি টানো, শেখ হাসিনাকে ফাঁসিতে তোলো। কলকাতার অনতি দূরে বেড়াচাপা দেগঙ্গায় প্রকাশ্যেই গান হয়েছে, সারা বাংলা জুড়েই গান চলেছে। বিভিন্ন ধর্মীয় মজলিসের নামে এ ধরনের জিনিসপত্র চলেছে, সরকার সুমোটো কোনো ব্যবস্থা নেয়নি। বাংলাদেশের যে পরিস্থিতি দেখা দিচ্ছে, যে দৃশ্য আমরা দেখলাম টিভিতে, যে আগের দিন পর্যন্ত যে শিক্ষকের ক্লাস করেছেন ছাত্ররা, সেই শিক্ষককে বাংলাদেশের তথাকথিত এই একটা অভ্যুত্থানের পরে সেই শিক্ষককেই তারা গাছে দড়ি দিয়ে পেটে জুতো পেটাই করছে। আর একই ঘটনা দেখা গেল মালদায়, একই ঘটনা মুর্শিদাবাদে। যে শিক্ষকের কাছে ছাত্ররা থাকেন তারা ধারালো অস্ত্র নিয়ে, ছাত্র হাতে তলোয়ার নিয়ে নেমে পড়েছে রাস্তায়। তিনি বলছেন যে আমি সর্বশান্ত হয়ে গেছি, কিন্তু যদি থাকতাম ওরাই আমাকে কেটে দিত। এর কারণ কি? এর মূল কারণ কি? এর সঙ্গে দূর দূর পর্যন্ত কোনো ওয়াকফের যোগাযোগ নেই। ওয়াকফের কি অবস্থা সৌদি আরবে দেখুন, ইরাকে দেখুন, ইরানে দেখুন, বাংলাদেশে দেখুন, পাকিস্তানে দেখুন। এর সঙ্গে যেটা যুক্ত সেটা হচ্ছে ধর্মীয় মৌলবাদ, র্যাডিকালাইজেশন। দিনের পর দিন কিছু খারিজি মাদ্রাসায় বাচ্চাদের শিশু মনকে বিষিয়ে তোলা। যেই দেশটা তোমার দেশ নয়, এটা দারুল হারব, যুদ্ধভূমি, এটাকে দারুল ইসলামে পরিণত করতে হবে, এখানে শরিয়তকে প্রতিষ্ঠা করতে হবে। আজকে এই চিন্তা ভাবনা বিভিন্ন জায়গায় মানুষ মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। যারা পোলিও খাওয়াতে বাধা দেয়, যারা লাইগেশন ক্যাম্পে গেলে মহিলাদের সেখান থেকে টেনে বার করে নিয়ে আসে, সেই পরিবারকে জল ধোপা নাবিদ বন্ধ করে দেয়, যারা বিভিন্ন জায়গায় মেল কন্ট্রাসেপটিভ রাখলে সেই দোকানকে ভাঙচুর করে, মুখ্যমন্ত্রী তাদের নিয়ে সভা করছেন, তাদের বক্তৃতা করে বলছেন যে আপনারা কোনো চিন্তা করবেন না, এখানে আমি ওয়াকফ লাগু করে দেব। ওয়াকফ তৈরি হয়েছে কেন? যুগের প্রয়োজন, আধুনিকতার প্রয়োজনে, ভারতের উন্নয়নের প্রয়োজনে, দেশের অগ্রগতির প্রয়োজনে তৈরি হয়েছে মুসলমানদের স্বার্থ রক্ষা করতে। মুসলিম অসহায় মহিলা শিশুদের তাদের আর্থসামাজিক উত্তরণের জন্য যে বিপুল পরিমাণ ওয়াকফ প্রপার্টি তার থেকে যে আয় সেটা তাদের জন্য ব্যয় করা হবে। আর যার কিছু জমি আমি ওয়াকফ বলে ডিক্লেয়ার করে দেবো, আর সেখানে সে যদি হিন্দু হয় সে দাঁড়িয়ে গিয়ে তার কথা বলতে পারবে না, ওয়াকফের কাছে গিয়ে প্রমাণ করতে হবে সেই জমিটা তার। এটা কতদিন চলতে পারে একটা দেশে? একজন এসে বলে দিলেন প্রেস কনফারেন্স করে, ভিক্টোরিয়া ওয়াকফ প্রপার্টি, নবান্ন ওয়াকফ প্রপার্টি, ফোর্ট উইলিয়াম ওয়াকফ প্রপার্টি, রাইটার্স ওয়াকফ প্রপার্টি। আজকের যুগে দাঁড়িয়ে এটা সম্ভব? আসলে ওয়াকফটা কোনো বিষয় নয়। পশ্চিমবঙ্গের কয়েকটা জেলায় আজকে জনসন্তুলন বদলে যাওয়ার কারণে এবং তৃণমূলের মদতে, তৃণমূলের ঔদাসীন্যে, পুলিশি নিষ্ক্রিয়তার কারণে আজকে সেখানে যে ধর্মান্ধ মৌলবাদের বীজ শিশুদের মনে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যে ইন্ডক্ট্রিনেশন চলেছে সেখানে, তার কারণ আজকে দেখা যাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে 14 থেকে 17 বছরের ছেলেরা আজকে পাথর ছুটছে। যে দৃশ্য অতীতে কাশ্মীরে দেখে মানুষ অভ্যস্ত ছিল, সেই দৃশ্য আজকে পশ্চিমবঙ্গে মানুষ দেখছে। 17-18 বছর আগে যে দৃশ্য উত্তরপ্রদেশ, বিহারে দেখা যেত, আমরা জঙ্গল রাজ বলতাম। বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে গেলে পুলিশ মন্ত্রী থাকাকালীন তিনি তখন সাংবাদিকদের ড্রয়ার থেকে কাগজ বার করে পরিসংখ্যান দিয়ে বলতেন বিহারে কত খুন হয়েছে, উত্তরপ্রদেশে কত খুন হয়েছে। আজকে সেই পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে একজন রোগীর সঙ্গে বেসরকারি হসপিটাল সে ঠিক মতো তাদের সহযোগিতা না করার জন্য হসপিটালের সামনে শূন্যে গুলি চালিয়ে প্রতিবাদ জানানো হচ্ছে। এটা কোন পশ্চিমবঙ্গ? যারা মুসলমানদের জন্য চোখের জলে মুখ ভাসিয়ে দিচ্ছেন, আর মুসলমানদের মধ্যে যারা রাজনৈতিক ব্যবসাদার আছেন তারা একবার একটা প্রশ্নের উত্তর দিন। যারা আজকে রাস্তায় নেমে মিছিল করছেন, নরেন্দ্র মোদীর বিষোদ্গার মুন্ডুপাত করছেন, তারা উত্তর দিন, মুখ্যমন্ত্রী উত্তর দিন। গত 3 বছরে এ রাজ্যে যত খুন হয়েছে তার মধ্যে সংখ্যালঘু কত?
90% সংখ্যালঘু খুন হয়েছে রাজ্যে গত 3 বছরের মধ্যে, এবং প্রত্যেকের পরিবারের অভিযোগের তৃণমূল কংগ্রেসের দিকে। কেউ বলেনি বিজেপি খুন করেছে, কেউ বলেনি অন্য কোনো দল খুন করেছে, বজরং দল খুন করেছে। যে সংখ্যালঘু পরিবার মারা গেছে, যাদের পরিবারের সন্তান মারা গেছে, তারা দাবি করছে সিবিআই তদন্তের, তারা পুলিশ সিআইডির তদন্ত দাবি করছে না। এই পরিস্থিতি আজকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তৈরি করে দিয়েছে। একদিকে লুট, সীমাহীন দুর্নীতি, বিভিন্ন জায়গায় কন্ট্রাক্টররা পেমেন্ট পাচ্ছেন না, পথশ্রী নাম দিয়ে দিয়েছেন, পথশ্রীর কাজ কোথায় পৌঁছেছে, যারা পথশ্রীর কাজ করেছেন সেই ঠিকাদারদের কি অবস্থায় আছে তাদের জিজ্ঞাসা করুন। হসপিটালে জীবনদায়ী ওষুধ নেই, আর রোজ ধর্মীয় মেরুকরণের প্রচেষ্টা। মুখ্যমন্ত্রী অন্যান্য উত্তর পূর্বাঞ্চলের রাষ্ট্রের জন্য চোখের জলে বুক ভাসিয়ে দিচ্ছেন, আর তার এখানে এতগুলো মানুষ, তারা বলছে আমাকে গুলি করো, যে দৃশ্য কোনোদিন ভারতবর্ষে আগে মানুষ দেখেনি। তারপরেও মুখ্যমন্ত্রী তাদের নিয়ে যাওয়া তো দূরের কথা, একটি শব্দ পর্যন্ত খরচ করছেন না। আর যে রাজ্যপাল দীর্ঘদিন মানে উনি ভালো ছিলেন, চুপচাপ ছিলেন বাড়িতে বসে, তাকে বলছেন যে উনি একটু বেরোতে চাইছেন বাইরে, বলছে উনি যেতে পারবেন না। অনেকদিন পরে মনে হচ্ছে রাজ্যপাল আছে, গেছেন। মানুষ তো সেটাই বলছে যে এখন এ রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, আইনের শাসন নেই। এ রাজ্যে মানুষের মৌলিক অধিকারগুলো পদদলিত হয়ে গেছে, মানবাধিকার বাজেয়াপ্ত হয়েছে, নারীর সম্ভ্রম কার্যত ভুলণ্ঠিত করে দিয়েছে। কিন্তু স্থানীয় ওখানকার মানুষ, তাদের পুলিশ তাদের প্রোটেকশন দিতে পারে, কার্যত পুলিশের কিছু করার নেই, পুলিশ ওভার পাওয়ার্ড হয়ে গেছে। যে পরিমাণ অস্ত্র তারা বাড়িতে রেখেছে, বিভিন্ন জায়গায় রেখেছে, তা নিয়ে গুটি কয়েক পুলিশের উপর তারা আক্রমণ করেছে। অসহায় পুলিশ হাত জোর করে ভিক্ষা করছে, হিন্দু দোকানগুলো যারা শাটার বন্ধ করছে লুটের ভয়ে, তাদের বলছে দরজা খুলুন, শাটার একটু তুলুন, আমাকে প্রাণে বাঁচান। এই পরিস্থিতি তৈরি হয়েছে আজকে এই রাজ্যে। এই রাজ্য কার্যত দেখিয়ে দিল যে পশ্চিমবঙ্গের তথাকথিত বিপ্লবী যারা আছেন, বিভিন্ন সময় হাতরাস নিয়ে, উন্নাও নিয়ে, মোমবাতি নিয়ে বেরিয়ে পড়েন, তাদের মোমবাতি খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ির কোথায় গুঁজে রেখেছেন সেটা তারা জানেন। এই সিলেক্টিভ প্রতিবাদী যারা আছেন, আমি কারণ নাম বলছি না, সে কোথায়? একজন চিত্রাভিনেত্রী পরিচালক আছেন, তিনি বলেছিলেন কিছুদিন আগে যে বিএসএফ ধর্ষক, তার নাম করছি না, কোথায় তিনি? একবার যান ওখানে। যারা বিভিন্ন সময় ওই পৌঁছে গেছিলেন দিল্লিতে, ধর্ণা দিচ্ছিলেন, কে টুপি মাথায় টুপি লাগানো কিছু মানুষ, যারা পরবর্তীকালে নার্সদের সঙ্গে পর্যন্ত অভব্য আচরণ করেছেন, সেই দলের মধ্যে যারা যিনি গিয়েছিলেন কলকাতা থেকে প্রতিবাদ করতে, কোথায় তিনি? সব বিপ্লব ফুরিয়ে গেল। পশ্চিমবঙ্গে যারা বামপন্থী, এবার শুনছি কালকে নাকি ব্রিগেড করবে। ব্রিগেড করুন, ব্রিগেডই করুন, আর মঙ্গল গ্রহে সবাই করুন। পশ্চিমবঙ্গের মানুষ এবার নো ভোট টু বিজেপিতে অংশগ্রহণ করবে না, ভোট কাটিয়ে তৃণমূলকে জিততে সাহায্য করবে না। কালকে ব্রিগেড ময়দানে যত লোক আসবে, তার 90% মানুষ তৃণমূলকে হারাতে এবার বিজেপিকে ভোট দেবে। কারণ মানুষ এই সময় মুক্তি চায়। আজকে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি তৈরি হয়েছে, দল মত নির্বিশেষে সমস্ত মানুষকে আজকে অন্তত প্রথমে এই সরকারটা সরিয়ে দিয়ে এখানে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। যদি পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের মধ্যে রাখতে হয়, যদি মালদা মুর্শিদাবাদকে পশ্চিমবঙ্গের মধ্যে রেখে দিতে হয়, যদি এ ধরনের ধর্মীয় উন্মাদনা এবং সেখান থেকে জিঘাংসা তৈরি হচ্ছে, আক্রোশ তৈরি হচ্ছে, মানুষকে কুপিয়ে খুন করতে শেখানো হচ্ছে, ছোট ছোট বাচ্চাদের যে কাফেরদের খুন করো, এই শিক্ষা যদি বন্ধ করতে হয় রাজ্যে, তাহলে তৃণমূলকে সরাতে হবে। হামলার দিনে ওখানকার যে তৃণমূলের তৃণমূলের চেয়ারম্যান আছেন যেমন তাকে দেখা গেছে সিসিটিভি ফুটেজে, তিনি কর্মসূচির মধ্যে পড়ে। রাজ্যের যিনি কলকাতা শহরের যিনি প্রথম নাগরিক মেয়র, তিনি তো দাওয়াতে ইসলাম বলে দিয়েছেন। তিনি বলে দিয়েছেন অন্তত একজন করে নিয়ে আসুন আপনারা। আমরা তখনও বলেছিলাম একমাত্র তৃণমূল কংগ্রেসের নেতা যিনি বলেছেন, প্রকাশ্যে বলেছেন, তাপস চ্যাটার্জি, যে আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ আমি মুসলমান হয়ে জন্মাতে পারিনি বলে, ওনাকে দিয়েই শুরু করুন। তো উনি বলে দিয়েছেন মেয়র ও মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ও হিন্দুদের মারতে নেমে পড়েছে ভাঙচুর করতে, এটাই ধর্ম।
ওদের কাছে। ঘোষ বলছেন যে মহিলা কমিশন কি বাংলা ছাড়া কোথাও জায়গা পায় না, মণিপুর বা হাতরাসের? মানুষ সমস্ত কিছু জানে, হাতরাসের মণিপুর এই গল্প আর ভারতবর্ষের মানুষ শুনতে চায় না। আপনি ফুটবল খেলা হতে হতে হঠাৎ টি-20 ম্যাচে চলে যাবেন, সেটা কেউ চাইবে না। আপনি আপনার রাজ্যে কি হচ্ছে সেটার উত্তর দিন। অতীতে এই ভাষায় কথা বলতেন তৃণমূল কংগ্রেসের, আজকে যারা তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী হয়েছেন, আজকে যারা কংগ্রেসের নেতা এখন তৃণমূল হয়েছেন, তারা বলছেন যে বিহার উত্তরপ্রদেশে কি হয়েছে এই কথা আমাদের শোনাতে আসবেন না, বাংলায় কি হচ্ছে সেটা বলুন, বাংলার কথা বলুন। স্থানীয়রা দাবি করছেন ওখানকার যে শামসেরগঞ্জ জঙ্গিদের জায়গা হয়ে উঠেছে। স্থানীয়রা বলছেন কার্যকলাপ বাড়ছে বা মৌলবাদী যোগ করেছে। না, স্থানীয়দের বলবার কোনো প্রয়োজন নেই। দুর্ভাগ্য এটাই, এটা শুধু রাজ্যের দুর্ভাগ্য এবং এটা সংবাদ মাধ্যমের থেকে মানুষের অনেক কিছু প্রত্যাশা আছে। আজকে যদি 6-7 বছর ধরে যে ধরনের প্ররোচনামূলক বক্তব্য একতরফা চলে আসছিল, সে সময় যদি সেটার উপরে লাগাম দেওয়া যেত, মুখ্যমন্ত্রী যদি তখন ব্যবস্থা নিতেন, যদি হুমায়ুন কবিরের ওই বক্তব্যের পর মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতেন, কিংবা ফিরহাদ হাকিমের বক্তব্যের পর তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতেন, কিংবা সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্যের বিরোধিতা করতেন, তাহলে আজকে এবং নিজে যদি ঈদ উল ফিতরের মঞ্চ থেকে ওই গন্ধা ধর্মের কথা না বলতেন, তাহলে আজকে এই পরিস্থিতি তৈরি হতো না। মুখ্যমন্ত্রী নিজে বলছেন বিএসএফ গন্ডগোল করছে, আর মুখ্যমন্ত্রী পুলিশ দেখিয়ে দিচ্ছে যে যারা আক্রমণ করেছে তারা প্রতিবেশী। এইটাই হচ্ছে রাজ্যের চিত্র। মুর্শিদাবাদের ঘটনার পর বিশ্ব হিন্দু পরিষদ আজকে উত্তরবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবিতে একটা মিছিল করেছে। বিশ্ব হিন্দু পরিষদ আজকে উত্তরবঙ্গে, দেখুন বিশ্ব হিন্দু পরিষদ তো কথা তো আমি বলতে পারি না। রাষ্ট্রপতি শাসনের দাবি কানাঘুষো সবাই করছে। আমাদের প্রশ্নের উত্তর দিতে হচ্ছে কেন এর রাজ্যে রাষ্ট্রপতি শাসন হবে না। অনেক রিটায়ার্ড WBCS অফিসার ফোন করছেন, তারা বিভিন্ন আইনের ধারা দেখাচ্ছেন, সংবিধানের ক্লজের কথা বলছেন, অতীতে কিভাবে হয়েছে না হয়েছে তারা উপদেশ দিচ্ছেন বিজেপিকে। আমরা নীতিগতভাবে কোনো নির্বাচিত সরকারকে 356 দ্বারা প্রয়োগ করে ফেলে দেওয়ার বিরোধী। এটা তৃণমূলের জিনের মধ্যে থাকতে পারে, এটা ওদের ডিএনএ, কিন্তু আমাদের সেটা নয়। আমরা নীতিগতভাবে বিপক্ষে, কিন্তু মানুষের কাছে আমাদের দেবার মতো, দলের পক্ষ থেকেও বলছি, আমাদের কাছে দেবার মতো কোনো উত্তর নেই। আমরা মনে করি যে এখানে সাংবিধানিক পুরো কাঠামোটা ভেঙে পড়েছে, এখানে মানুষের মৌলিক অধিকারগুলো লঙ্ঘিত হয়ে গেছে, এখানের সরকার, এখানের পুলিশ সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে, তাদের জীবন, তাদের সম্পদ রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তো সেখানে যারা সংবিধানের কাস্টোডিয়ান আছে তার ভূমিকা কি? কাস্টোডিয়ান অনেকদিন পরে দেখলাম বেরিয়েছে রাজ্যে, সেও আবার সব জায়গায় পুলিশ ছেড়ে দিচ্ছে। দাদা, মহিলা কমিশন যখন যাচ্ছে ঠিক তখন মুর্শিদাবাদে যারা আক্রান্তরা তারা বলছেন যে আতঙ্কে ঘুমাতে পারছি না, তাদের কাছে অভিযোগ জানাচ্ছেন ঠিকই, কিন্তু মহিলা কমিশন এর আগেও আর্জিকরের সময় এসেছে এবং এখনো গিয়েছে, কোনো বাস্তবায়ন দেখতে পাচ্ছেন কি আপনি? আপনি কি মনে করেন মহিলা কমিশনের শুধুমাত্র একটা রিপোর্ট দেন, তারা পরিস্থিতি জানছেন, এবার সে যাদের এটা কাজ তারা করবেন? মহিলা কমিশন তো এখানে কোনো নির্দেশিকা জারি করে যেতে পারেন না, মহিলাদের সুরক্ষাও দিয়ে যেতে পারবে না। মহিলা কমিশন এই মুহূর্তে মহিলাদের যে আত্মচিৎকার, তাদের কথা, তাদের ব্যথাটা এক নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেবেন, সচক্ষে দেখেই গিয়ে একটা রিপোর্ট সাবমিট করবেন। রিপোর্টের ভিত্তিতে কোনো কাজ হবে? রিপোর্টের ভিত্তিতে কাজ হবে কিনা, যখন কাজ হবে তারা দেখতে পাবেন। আমরা তো সব, দেখুন দল আর সরকার এক নয়, এটা তৃণমূল কংগ্রেস নয় যেখানে সিআইডি কে কোথায় কার বিরুদ্ধে পুলিশ কাকে ডাকবে, থানা থেকে পাঠাবে, একজন নেতা যিনি সরকার কিছু বলে দেবেন তাকে ডেকে পাঠানো হবে, এটা ওরকম নয়। সরকারের নিজস্ব চলার পদ্ধতি আছে, সরকারের নিজস্ব মোডাস অপারেন্ডি আছে। আমার দলকে দেশের মানুষ, দেশের সরকার পরিচালনা করবার দায়িত্ব দিয়েছে মাত্র, কিন্তু আমি দলের পক্ষ থেকে বলছি, সরকারের পক্ষ থেকে নয়। মহিলা কমিশনের প্রতিনিধিরা যখন গিয়েছে মুর্শিদাবাদে, সেই সময় কান্নায় ভেঙে পড়েছিল ওখানকার মানুষজন, মানে হাতে পায়ে ধরে কান্নাকাটি করছে যে বাঁচান, এরকম আরতি। এবং শুধু তাই না, ওরা আরো যেটা করেছেন যে বিএসএফ ক্যাম্পের দাবি করেছেন, এবং তারা যেটা বলছেন যে পুলিশ সীমান্তে নিষ্ক্রিয় ছিল তারও অভিযোগ করছেন। দেখুন, পুলিশ কিছু জায়গায় নিষ্ক্রিয় ছিল, আর কিছু জায়গায় পুলিশ ভয়ার্ত ছিল,
পুলিশ আত্মরক্ষায় ব্যস্ত ছিল। পুলিশের কাছে নির্দেশ ছিল না কঠোরভাবে এই আন্দোলনকে দমন করা। পুলিশ যদি প্রথম থেকেই কঠোরতা দেখাতো তাহলে এই ধর্মান্ধ মৌলবাদীরা যারা এই কাজগুলো করেছে তারা করতে পারতো না। এক। দুই হচ্ছে আত্মচিৎকার আমরা আগেও দেখেছি, মহিলাদের কান্না আমরা আগেও দেখেছি, কিন্তু আমি আবার বলছি এ দৃশ্য ভারতবর্ষে কোনোদিন দেখা যায়নি যে একজন মহিলা এসে মানে মাথায় মানে সিঁদুর পরায় মহিলা, সাদা সিঁদুর পরা একজন মহিলা গৃহবধূ, তিনি এসে বিএসএফ কে বলছেন আরো মহিলাদের সঙ্গে নিয়ে যে আমাকে গুলি করে মেরে দিন, আমরা অন্যের হাতে সম্ভ্রম হারাতে চাই না। এই দৃশ্য কিন্তু ভারতবর্ষের এর আগে কোথাও দেখা যায়নি। রাজ্যপাল বলছেন যে তিনি রিপোর্ট জমা করবেন এই গোটা বিষয়ে দেখে। উনি ওনার কাজ করুন, ওনার বিষয়ে আমাদের খুব একটা চিন্তা ভাবনা নেই। রাজ্যপালের প্রতিনিধি আমি নই, আমি রাজভবনের কেউ নেই, উনাকে জিজ্ঞেস করবেন। আক্রান্তরা বলছেন আমরা সরকারি কোনো অনুদান চাই না, আক্রান্তরা বলছেন আমরা সরকারি কোনো অনুদান চাই না, তার প্ল্যাকার্ড থেকে কেউ বিক্ষোভ দেখিয়েছেন একাংশ। সরকার এই তারা মানুষ যাদের প্রাণ চলে যাচ্ছে, যাদের সর্বস্ব লুট হয়ে গেছে, তারা কার্যত তো তারা তাদের আবেগ, তাদের প্রতিবাদকে তারা তাদের মতো তাদের ভাষায় বলছেন, যেটা দেখতে পাচ্ছে প্রকাশ। সেটা তো আর বিজেপির কোনো মঞ্চ নয়। বিজেপির মহিলা শাখার মহিলারা ওখানে গিয়ে আন্দোলন করছে, মানে ওই তাদের হয়ে বক্তব্য রাখছেন না। সাধারণ মানুষ যারা লক্ষ্মীর ভান্ডার পান, যারা স্বাস্থ্যসাথী পান, যাদের বাড়িতে সাইকেল আছে, সাইকেলগুলো অবশ্যই নিয়ে চলে গেছে সবাই, সাইকেল আছে, যারা ওই কি সব বলেন ওই রূপশ্রী, কন্যাশ্রী এসব পান, ওই মহিলারা তারা বলছেন আমরা এই টাকা চাই না। প্রান্তিক মানুষ বলছেন আপনার অর্থ সাহায্যের প্রয়োজন নেই, লক্ষ্মীর ভান্ডারের প্রয়োজন নেই, আমরা সম্মানের সঙ্গে আমার নিজের বাড়িতে আমরা আধবেলা কেউ থাকতে পারি, কিন্তু আমরা থাকবো, এটা তারা বলছেন। এটাই পশ্চিমবঙ্গের চিত্র। দুলিয়ানে তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্বরা তারা ব্যবসায়ীদের মনোবল ফেরাতে জনগণ স্বাভাবিককে একটা আহ্বান জানাচ্ছেন, সেই ছবি দেখা যাচ্ছে। কে কার মনোবল ফেরাবে? কোথায় সিএ ঘোষণা হবে সঙ্গে সঙ্গে গিয়ে খোলা ছাড় দিয়ে দেওয়া হলো, ট্রেনে আগুন লাগাও, হিন্দুদের দোকান লুট করো। ওয়াকফের সঙ্গে দূর দূর পর্যন্ত হিন্দুর সম্পর্ক কোথায়? ওই মানুষগুলোর সঙ্গে ওয়াকফ বোর্ডের সম্পর্ক কোথায়? টার্গেট হচ্ছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাকে হিন্দু শূন্য করে দাও, তারপর চিকেন নেকের ওপর দখল নাও। ও আসরানুল্লাহ বাংলা কে একটা আছে, সে তো বলছে যে আমি চীনকে বলছি যে চিকেন নেক কেটে নাও। এই সময় পাঞ্জাবের উচিত খালিস্তানিদের আন্দোলন শুরু করা, দেশের দিকে দিকে আন্দোলন করো, ভারতকে টুকরো করো, হিন্দুত্ববাদীদের শেষ করো। আর তারা পশ্চিমবঙ্গে এসে ঘাঁটি কাটছে, তারা দিনের পর দিন এখানে বক্তৃতা চালিয়ে গেছে বিভিন্ন সভায়, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই সরকার কোনো ব্যবস্থা নেয়নি। শামশেরগঞ্জে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার যখন ঢুকতে গেছিলেন শামশেরগঞ্জে, তাকে বাধা দেওয়া হয়, হিন্দুরা বাধা দেয়, তারপরে অনেক কষ্টে বুঝিয়ে তিনি ঢোকেন এবং ভুট্টাকারী পরিবারের সাথে কথা বলেন। যে দুজন হত্যা হয়েছেন সেই পরিবারের সাথে কথা বলেন। গেছে ভালো, বেরিয়েছে, কি বলেছে সেটাই আসল কথা। হিন্দু হয়ে জন্মানো পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলায় কি পাপ? ওনাকে গিয়ে প্রশ্ন করুন, এই প্রশ্নের কি উত্তর দিক আগে, তারপরে কথা হবে। মুর্শিদাবাদের যে ঘটনা, সেই ঘটনা নিয়ে প্রাপ্ত বসুর মন্তব্য যে রাজ্য সরকারের কোনো ব্যর্থতা নেই, দরকার না বললে চাকরি চলে যাবে, বলতে হবে, ও ছেড়ে দিন সব কথা। আচ্ছা, আমার পাশে বসে আজকে দেখা যাচ্ছে একদিকে ধুলিয়ানে রাজ্যপাল গেলেন, আরেকদিকে মহিলা কমিশন, এদিকে রাজ্য সরকারের উপরে কেন্দ্রের সাহসী চাপ। আরে আর তো মানুষ আছেন তাদের পাশে, রাজ্য সরকার নেই, তাদের পুলিশ ঘিরে রেখে দিয়েছে, ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। তো এই পরিস্থিতিতে যখন বলছে মহিলারা বলছে বিএসএফ কে যে আপনারা আমাদের গুলি করে মেরে দিন, তখন মানবাধিকার কমিশন পৌঁছচ্ছে, মহিলা কমিশন পৌঁছচ্ছে, এটা চাপের কি প্রশ্ন হলো? এই সরকারকে আর চাপ দেওয়ার প্রয়োজন কোনো নেই। বিজেপি চাপের রাজনীতি করে না, সরকার চলে যাচ্ছে, সরকার চলে যাবে। যত মিটিং করুন, যত মিছিল করুন, আর যত ইমাম মুয়াজ্জিমদের সভা করে দেখে নিন, বাংলার মানুষ সংগঠিত হয়ে গেছে। তারা 1947 সাল 1946 সাল ফেরাবে না।
রাজ্য সরকার স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করেছে, তারা তদন্ত করছে, গ্রেফতার করা হয়েছে। তারপরেও আক্রান্ত এলাকার মানুষ বলছে আমরা এগুলো চাই না, আমরা চাই কেন্দ্রীয় সরকার তদন্ত করুক। কাদের গ্রেপ্তার করছে? যাদের গ্রেপ্তার করছে তার মুখ্যমন্ত্রী বলছেন বিএসএফ বাইরে থেকে লোক নিয়ে এসছে। যাদের গ্রেপ্তার করছে প্রেস কনফারেন্স করছে পুলিশ প্রেস কনফারেন্স করে দেখাচ্ছে যে তারা স্থানীয় বাসিন্দা। পুলিশ থানা যে হাইকোর্টে যে রিপোর্ট দিয়েছে তাতে তারা পরিষ্কার ভাবে তারা লিখেছে যে হিন্দু মন্দির, হিন্দুদের বাড়িঘর, হিন্দুদের দোকান সেখানে ভ্যান্ডালাইজ করা হয়েছে। এটা তো পুলিশ রিপোর্ট বলছে। তো মানুষের রাস্তা থাকবে কি করে যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং দাঁড়িয়ে বলছেন গান্ধা ধর্ম? তো সেই ধর্মের লোকেরা যখন মাইনরিটি হয়ে নিজের রাজ্যের মধ্যে আছে তারা কি করবে? আজকে যাদবপুরের বাঘাযতীনে ৯৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি ধর্নায় বসেছেন। তার অভিযোগ হচ্ছে যাদবপুর এই বিস্তীর্ণ এলাকা দুষ্কৃতীদের দখলে চলে গেছে। যাদবপুর এখন কার্যত কেশপুর। আমি নিজে মধ্যরাত পর্যন্ত প্রাণে মেরে ফেলার হুমকি পাচ্ছি। ওদেরই দলের কেউ দিচ্ছে, আর না হলে ওদের বন্ধু যারা ওখানে আছে টুকরো টুকরো গ্যাং তারা কেউ দিতে পারে, সেটা আমাদের জানা নেই। ধর্নাটা ওখানে না দিয়ে বরঞ্চ ধর্নাটা গিয়ে নবান্নর সামনে দিন, তৃণমূল ভবনের সামনে দিন, যারা সরকার চালাচ্ছে। ওখানে নাটক করে কি আর লাভ হবে? কুণাল ঘোষ অভিযোগ করছেন যে জাতীয় মহিলা কমিশন যেখানে গেছে মহিলাদের সাথে কথা বলছে আর সাদা কাগজে সই করিয়ে দিচ্ছে। ও সব গল্প কথা আর মানুষ বিশ্বাস করে না। মানুষ মারা গেছে, মানুষকে কুপিয়ে বাবা ছেলেকে খুন করা হয়েছে, চোখের সামনে দেখতে পাচ্ছেন সমস্ত পুড়ে গেছে। একটা প্রান্তিক মানুষের বাড়িতে সাধারণ বাসনপত্রগুলো পর্যন্ত লুট করে নিয়ে গেছে, বই খাতা ছিঁড়ে দিচ্ছে। তার মানে সেই নালন্দা তক্ষশিলা দেখা যাচ্ছিল না যেগুলো যা আছে সেগুলো উদ্বৃত্ত। আর যদি এর মধ্যে এমন কিছু লেখা থাকে যেটা অন্য বইতে নেই তাহলে এটা নাপাক, ফলে গোটা বই পুড়িয়ে দাও, রান্না করে খাও। আবার তো তারাই তো দেখছি এসছে, মানে মানসিকতার পরিবর্তন হয়নি, ওটাই চলছে এখন পশ্চিমবঙ্গে। আজকে শামশেরগঞ্জে যে পরিবারের দুজনকে মারা হয়েছে, খুন করা হয়েছে, হরগোবিন্দ ঘোষ, তার বাইরে ঈশা খান এবং শুভঙ্কর প্রদেশ কংগ্রেস সভাপতি, তারা দুজনই গিয়েছিলেন। গ্রামের মানুষ ধীরে ধীরে বিক্ষোভ দেখিয়ে বলেছে এতদিন যখন আসেননি আর আসতে হবে, আপনাদেরকে আমরা চাই না, বেরিয়ে যাবে। বিক্ষোভ দেখিয়ে প্রত্যাখ্যান করবে মানুষ, কারণ কংগ্রেসের স্ট্যান্ড কি? কংগ্রেসের স্ট্যান্ড তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে। কংগ্রেস দেখছে মাইনরিটির সংখ্যায় বেশি, তা নিয়ে রাজনীতি। দেখলেন না মোহাম্মদ সেলিম, এত বড় নেতা, সারা পশ্চিমবঙ্গ জুড়ে কোনো জায়গায় আর দাঁড়াবার জায়গা পেল না। কলকাতায় কত ভালো লড়াই দিতে পারতেন, বামপন্থীদের ওকে দেখলে দেখি উজ্জীবিত হয়ে যাচ্ছেন লোক। চলে গেছেন কোথায়? মুর্শিদাবাদে, কারণ সংখ্যালঘু বেশি। মৌলবাদীদের রাজনীতি চলছে। তখন সেখানে মিডিয়াকে ঢুকতে দেওয়া হয়নি বলে এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে পুলিশের সঙ্গে শেষ পর্যন্ত পুলিশ তো চায় না যে এই ধরনের কোনো মানবাধিকার কমিশন, মহিলা কমিশন, রাজ্যপাল ওখানে পৌঁছক। কেন্দ্রীয় সরকারের কোনো প্রতিনিধি, রাষ্ট্রপতির কোনো প্রতিনিধি যেন অকুস্থলে না যায়। তাদের সঙ্গে ওখানের যারা সর্বহারা হারিয়ে যাওয়া হিন্দু যারা আছে তাদের সঙ্গে দেখা না করতে পারে। তো সংবাদ মাধ্যমে আপনারা এমনি সব চালিয়ে যাচ্ছেন সকাল থেকে, চিত্র আরো যদি বাড়ে সরকার অস্বস্তি দেবে। পুলিশের একমাত্র দায়িত্ব হলো এই মৌলবাদীর আক্রমণের কি কি ঘটেছে সেটা যতটা বেশি আড়াল করা যায়, যত প্রমাণ লোপ করা যায়, যত তৃণমূলের নেতারা এখানের মধ্যে ছিলেন তাদের যাতে বাঁচানো যায়, এটা পুলিশের কাজ। পুলিশকে দোষ দিয়ে কি হবে? শুভেন্দু অধিকারী কালকে হয়ে গেছে। শুভেন্দু অধিকারী কালকে বলেছিলেন যে অস্ত্র রাখার প্রসঙ্গে, যখন সুকান্ত মজুমদার যখন লাইট দিচ্ছিলেন তখন তিনি বলেছিলেন আমার কাছে অস্ত্র আছে এবং হিন্দুদের অস্ত্র রাখা হচ্ছে, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। এই প্রসঙ্গে ব্রাত্য বসু তিনি বলছেন যে বিজেপির ডিএনএতেই এই অস্ত্র রয়েছে। কে? ব্রাত্য বসু, বিজেপির ডিএনএতেই অস্ত্র রয়েছে। একবার যান না ওখানে গিয়ে বলুন কথাটা। আমাকে এখানে সাংবাদিক সম্মেলন করে বলারও প্রয়োজন নেই, ব্রাত্য বসুরও কোনো বিবৃতি দেওয়ার প্রয়োজন নেই। ব্রাত্য বসুকে একবার বলুন, তিনি তো অনেক দুঃখ দরদের কথা বলেছিলেন, হ্যাঁ, উইঙ্কেল টুইঙ্কেল দেখিয়েছিলেন মানুষকে বাম জমানায়। একবার নতুন নাটকের প্লট খোঁজবার জন্য চলে যান ওই মকদমপুরের ক্যাম্পে, ওখানে গিয়ে মানুষের সঙ্গে কথা বলতে বলুন। জঙ্গিপুরে গিয়ে ধর্মনিরপেক্ষতার কথা বলতে বলুন, বা তার সতীর্থ পাশে বসে থাকেন ফিরহাদ হাকিমকে গিয়ে বলুন কেন আপনি বিবৃতিটা দিয়েছিলেন। তাহলে বোঝা যাবে তিনি সুশীল সমাজের প্রতিনিধি হয়ে রাজনীতিতে তিনি মানে ল্যাটারাল এন্ট্রি হয়েছিল তার তৃণমূল কংগ্রেসে।
উনি যে বক্তব্য রেখেছিলেন 2011-র আগে, সেই ব্রাত্য বসু, তার যে কোনো পরিবর্তন হয়নি। সেটা ওখানে গিয়ে কথা বলুন, নিজে যান, নাট্যকর্মী তো, তার একটা সমাজে নির্দিষ্ট প্রতিষ্ঠা আছে, তার মতো প্রতিভাবান একজন একাডেমি পুরস্কার প্রাপ্ত। তারপরে জানি না এবারে আবার একাডেমিটা কি হলো, বাংলা থেকে কেউ পেল না এত বছর পর, সেটা রহস্যজনক বিষয়। উনি বলতে পারবেন সেটা ভালো, কি হয়েছিল ঘটনাটা। উনি ওখানে যে একবার যান। ওসব ভোটের অঙ্ক আমরা জাতপাত দিয়ে ভোটের অঙ্ক করি না। আমাদের হিসাব একটাই, তৃণমূলের বিসর্জন এবং কেন্দ্রে পশ্চিমবঙ্গের ডাবল ইঞ্জিন সরকার। পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী ও চাকরিজীবী ঐক্য হারাতে যে মঞ্চ, সেই মঞ্চ 21শে এপ্রিল নবান্ন অভিযানে ডাক দিয়েছিল। তারা বললো যে স্থগিত করে দিল এবং বললো যে সিপি এবং ডিজির সঙ্গে বৈঠক হয়েছে, কিছু সময় চেয়েছেন, সেই জন্য নবান্ন অভিযান স্থগিত। সিপি এবং ডিজি যদি পৃথকীকরণ করে দেবেন, যদি একথা বলে থাকেন, অত্যন্ত আনন্দের সংবাদ। আমরা চাই যারা প্রকৃত চাকরিহারা, যারা যোগ্য প্রার্থী, তারা চাকরি ফিরে পাক, স্কুলে নিজস্ব ছন্দ ফিরে আসুক, এটা আমরা চাই। তো যারা আন্দোলন করছেন, স্বতঃস্ফূর্ত আন্দোলন, এটা কোনো রাজনৈতিক পতাকা নিয়ে হচ্ছে না। আমাদের এখানে নৈতিক সমর্থন আছে আন্দোলনের প্রতি, আমরাও তাদের জন্য সমব্যথী। কিন্তু আন্দোলন কবে, কিভাবে, কোথায়, কখন তারা করবেন, পরিবর্তিত দিন তারা কবে রাখবেন, এটা সম্পূর্ণ তাদের বিষয়।